বাংলা বলায় বাংলাদেশি তকমা। বীরভূমের 6 বাসিন্দাকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়েছিল। কেন? এবার রিপোর্ট চেয়ে পাঠালো হাইকোর্ট, রিপোর্ট চেয়ে পাঠালো স্বরাষ্ট্র মন্ত্রকের। বীরভূমের 6 শ্রমিককে জোর করে বাংলাদেশে কেন, সেক্ষেত্রে স্বরাষ্ট্র মন্ত্রকের অবস্থান কি জানতে চাইছে হাইকোর্ট। অর্ণব রয়েছেন আমার সঙ্গে হাইকোর্ট চত্বর থেকে। অর্ণব, কি হলো হাইকোর্টে এবং কি পর্যবেক্ষণ হাইকোর্টের এ বিষয়ে? দেখো, বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি ঋতব্রত কুমার মিশ্রের ডিভিশনকে আজকে নির্দেশ জারি করেছে, কারণ পাইকর গ্রামের 2 পরিবার নিখোঁজ হয়েছে দিল্লিতে এবং তারা বাংলা বলা, তাদের বাংলাদেশি তকমা দিয়ে সম্ভবত পুশব্যাক করা হয়েছে। এই ছিল পরিবারের আইনজীবীর অভিযোগ এবং এই অভিযোগের ভিত্তিতে আদৌ তাদের বাংলাদেশে পাঠানো হয়েছে কিনা এবং তারা দিল্লিতে এখনো রয়েছে কিনা, নিশ্চয়ই কোনো আইন মেনে পাঠানো হয়েছে, তাহলে কোন আইন মেনে তাদের আটক করে এখানে পাঠানো হলো, এই সংক্রান্ত বিষয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের রিপোর্ট চাওয়া হয়েছে। একই সঙ্গে একগুচ্ছ প্রশ্ন আজ আদালত গতকাল উড়িষ্যার পরিযায়ী শ্রমিকদের মতোই এক্ষেত্রেও সেট করে দিয়েছে এবং সেই প্রশ্নে 6টা প্রশ্ন কিন্তু আদালত কলকাতা হাইকোর্ট ঠিক করেছে এবং সেক্ষেত্রে এই পরিবারের মধ্যে দানিশ যে রয়েছে, দানিশ তার স্ত্রী এবং তার সন্তানকে আটক করা হয়েছিল কিনা, আটক করা হলে বলতে হবে কোনো আদালতের নির্দেশে তাদের আটক করা হয়েছিল কিনা, কেন আটক করা হলো দিল্লিতে, এই পাইকরের পরিবারগুলোকে আটক করার আগে কি তাদের কোনো রকম কারণ জানানো হয়েছিল, দিল্লি পুলিশ বা অন্য কোনো তদন্তকারী সংস্থা কি তাদের বিরুদ্ধে কোনো তদন্ত করেছে এখনো পর্যন্ত, এবং এই যে প্রশ্নগুলো এগুলি পশ্চিমবঙ্গের রাজ্য এবং দিল্লি প্রশাসনের সঙ্গে এই নিয়ে আগে কোন রকম যোগাযোগ হয়েছিল কিনা, অর্থাৎ এই যে পুশব্যাক করছে, এই পুশব্যাক করার আগে যেহেতু তারা এই রাজ্যের অধিবাসী, এই রাজ্যের বাসিন্দা, বীরভূমের পাইকরের বাসিন্দা, সেক্ষেত্রে আমাদের রাজ্য সরকারের সঙ্গে কোন রকম দিল্লি সরকার বা কেন্দ্রীয় সরকার কোন রকম সমন্বয় সাধন করেছিল, জানানো হয়েছিল, এই ধরনের পদক্ষেপ নিতে যাচ্ছে। এই 6টা প্রশ্ন সেট করে দেওয়া হয়েছে। এই 6টা প্রশ্নের উত্তর দিল্লির মুখ্য সচিবের কাছ থেকে তলব করা হয়েছে, যদিও সরাসরি দিল্লি মুখ্য সচিবকে নির্দেশ দেওয়া হয়নি, আমাদের রাজ্যের মুখ্য সচিবকে নির্দেশ দেওয়া হয়েছে। তিনি আদালতের নির্দেশে এই যে 6টা প্রশ্নের কথা একটু আগে বললাম, এই 6টা প্রশ্নের উত্তর চাইবেন দিল্লির মুখ্য সচিবকে এবং 2 মুখ্য সচিব, পশ্চিমবঙ্গের মুখ্য সচিব এবং দিল্লির মুখ্য সচিব সমন্বয় করে 6টা প্রশ্নের উত্তর নিয়ে বুধবার দিন এই মামলা শুনানির সময় 16ই জুলাই এই প্রশ্নগুলো নিয়ে আদালতে আসবে। এবং গতকালকে উড়িষ্যার পরিযায়ী শ্রমিকদের পর আজকের এই ঘটনা সব মিলিয়ে আদালতও কিন্তু একাধিক বিষয় নিয়ে আদালতকে ভাবতে বাধ্য করছে। যে ধরনের পদক্ষেপ হয়েছে, হয়তো কোথাও একটা গ্রে এরিয়া বা কোথাও একটা অন্ধকার জায়গা এই পুরো প্রক্রিয়ার মধ্যে লুকিয়ে থাকলেও থাকতে পারে বলে আদালত মনে করছে, তাই এই ধরনের রিপোর্ট তলব করা হয়েছে। বুধবার দিন এই রিপোর্ট আসার পরই পরবর্তী পর্যবেক্ষণ বা নির্দেশ দান করবে বিচারপতি তপব্রত চক্রবর্তী ডিভিশন বেঞ্চ। অর্ণব, সঙ্গে থাকো। হাইকোর্ট চত্বর থেকে আরো একটি গুরুত্বপূর্ণ খবর তোমার থেকে নেব, তবে তার আগে এ বিষয়ে আইনজীবীদের বক্তব্য একবার শুনবো। এখানে মহামান্য ডিভিশন বেঞ্চ প্রিসাইডেড বাই জাস্টিস তপব্রত চক্রবর্তী অ্যান্ড জাস্টিস ঋতব্রত মিত্র, ওনারা ব্যাপারটাকে কগনিজেন্স নিলেন। আমাদের চিফ সেক্রেটারিকে বললেন উনি যেন একটা লিয়াসও করেন টু হিজ কাউন্টার পার্ট ইন দিল্লি। অ্যাডিশনাল সলিসিটর জেনারেলও দাঁড়িয়েছিলেন, ওনাকেও ডিরেকশন দিলেন স্পেসিফিক একটা রিপোর্ট দিতে। যেহেতু বাংলায় কথা বলছেন, ওরা একটা ধারণা করে নিচ্ছে এরা বোধহয়, এবং ওদের বৈধ কাগজপত্র থাকা সত্ত্বেও, বৈধ কাগজপত্র দেখানো সত্ত্বেও নেগেটিভ একটা পারসেপশন নিচ্ছেন এবং নিয়ে ওনাদের অন্যায়ভাবে ডিটেইন করছেন, নিজেদের বাড়িতে ফেরত আসে, সেটাই আমাদের একমাত্র লক্ষ্য আর কি। 2017-2022 দুটি টেটে 47টি প্রশ্ন সব মিলিয়ে যেগুলো বিভ্রান্তিমূলক। তো এই প্রশ্ন বিভ্রান্তি কাটাতে এবার হাইকোর্ট বিশেষজ্ঞ কমিটি গঠন করে দিচ্ছে। অর্ণব রয়েছেন আমার সঙ্গে। অর্ণব, এই বিশেষজ্ঞ কমিটিতে কারা থাকবেন, এই বিশেষজ্ঞ কমিটি কিভাবে কাজ করবে? দেখো, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের একজন মনোনীত প্রতিনিধি, প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের একজন মনোনীত প্রতিনিধি এবং প্রাক্তনের একজন প্রতিনিধি, এই 3 জনের বিশেষজ্ঞ কমিটি গঠন হলো। বিচারপতি সৌমিন সেন এবং বিচারপতি প্রসেনজিৎ বিশ্বাসের ডিভিশন বেঞ্চ এই নির্দেশ জারি করলো এবং 3 সপ্তাহ টেট, 2017 টেট এবং 2022 টেট, মোট 47টি প্রশ্ন নিয়ে যে বিভ্রান্তি তৈরি হয়েছিল, সেই প্রশ্ন বিভ্রান্তি দূর করতে তারা আসল প্রশ্ন বা আসল প্রশ্নের উত্তরের অপশন কোনটা হবে সেই সংক্রান্ত রিপোর্ট তারা দেবে।
এবং সেটা সিঙ্গেল বেঞ্চে মামলা ফিরবে, সেখানে বিষয়টি নিষ্পত্তি হবে। তবে যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তা হলো এর আগেও কিন্তু কমিটি গঠন হয়েছিল, এক্সপার্ট কমিটি, কিন্তু সেই এক্সপার্ট কমিটির তৎকালীন বিচারপতি হরিশ ট্যান্ডনের ডিভিশন বেঞ্চ বলে দিয়েছিল সেই কমিটি 7টা প্রশ্ন নিয়ে অর্থাৎ মোট 47-এর মধ্যে 7টা প্রশ্নের মতপার্থক্য দূর করতে পারা যায়নি, অর্থাৎ সেটা নিয়ে মতভেদ হয়েছে এক্সপার্টদের মধ্যে। কাজে সেই মতভেদ যাতে ফিরে না আসে সেই জন্য এবার এক্সপার্ট কমিটি 3 জনের করা হলো, অর্থাৎ যে কোনো 2 জন যদি একদিকে যায় সেক্ষেত্রে 2-1-এ সেটাই চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে যাবে। কারণ আমাদের মনে আছে 2014 সালের যে টেটের প্রশ্ন ভুল নিয়ে মামলা হয়েছিল 11 থেকে 12টা, তার মধ্যে 6টা প্রশ্নের বিভ্রান্তি কিন্তু সঠিক ছিল এবং সেই অনুযায়ী 6 প্রশ্ন ভুলের মামলা, এখান থেকে প্রচুর ওই নম্বরকে অনেকে পাস করেছে, নতুন করে চাকরির জন্য কনসিডার হয়েছে। কাজেই এই নতুন করে কমিটি করা, যেটা বিশ্ববিদ্যালয়ের একজন প্রতিনিধি এবং প্রাথমিক শিক্ষা পর্ষদের একজন প্রতিনিধি থাকবে এবং তারা 3 সপ্তাহের মধ্যে বিষয়টি নিষ্পত্তি করবে। ধন্যবাদ। পুলিশের চাকরি বাধা, শুধু টাকা দিয়ে যেতে হবে, প্রায় কোটি টাকা। তো কোন পরিচয় আপনার? আপনাকে যে টাকা দেব আপনি আমাকে শিওর শর্ট চাকরি দেবেন কিভাবে? এর উত্তর আছে। যিনি টাকা নিচ্ছেন তিনি নাকি প্রাক্তন মন্ত্রীর আত্মসহায়ক। ভাবুন, এইভাবেই প্রতারণা হয়েছে। বাগুইআটি থেকে একজন গ্রেপ্তার। আমার সঙ্গে অর্পণ রয়েছেন। অর্পণ, মাফ করুন, অনুপ রয়েছেন। অনুপ, এই যে যাকে গ্রেপ্তার করা হয়েছে তার আসল পরিচয় জানতে চাইবো প্রথমে, তারপরে জানতে চাইবো কোন পরিচয় দিয়ে কিভাবে প্রতারণা করেছে। যে ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে একদা তিনি কিন্তু প্রয়াত যিনি মন্ত্রী রজপাল সিং তার আত্মসহায়ক ছিলেন। পরবর্তী ক্ষেত্রে মৃত্যু ঘটনা ঘটলে তারপর থেকে কিন্তু তিনি কোনোভাবে রাজনৈতিক দলের সঙ্গে সেভাবে যুক্ত যেমন ছিলেন না, কোনো পদেও ছিলেন না, কিন্তু একেবারে বাগুইআটি জর্দাবাগান এলাকায় তিনি থাকতেন এবং পুলিশে চাকরি দেওয়ার নাম করে কোটি কোটি টাকা একেবারে প্রতারণার অভিযোগ, এই অভিযোগ কিন্তু একেবারে বাগুইআটি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছিল এবং এই অভিযোগ হওয়ার পরেই পুলিশের পক্ষ থেকে ইতিমধ্যেই গতকাল রাতে জর্দাবাগান এলাকা থেকে কিন্তু তাকে গ্রেপ্তার করেছে। বহু মানুষকে তিনি কিন্তু প্রাক্তন আত্মসহায়ক বলে পরিচয় দিয়েছিল। তার পাশাপাশি পুলিশের থেকে শুরু করে একাধিক রাজনৈতিক ব্যক্তির সঙ্গে তার যোগাযোগ রয়েছে এমন ছবি দেখিয়েছিল। এই বলেই কিন্তু গোটা প্রতারণা যেমন চক্র তিনি চান, তো পুলিশের চাকরি দেওয়ার নাম করে এইভাবে বহু মানুষের থেকে টাকা তুলেছিল। শুধু তাই না, সরকারি টেন্ডার পাইয়ে দেওয়ার নাম করে এক ব্যক্তির থেকে 1,47,00,000 টাকা 4টি আইফোন নিয়েছিল। পরবর্তী ক্ষেত্রে সেই ব্যক্তি জানে তিনি কিন্তু প্রতারিত হয়েছে। আদতে তার সঙ্গে কোনো যোগাযোগ কারণ নেই। বাগুইআটি থানায় যে লিখিত অভিযোগ, সেই অভিযোগের বিরুদ্ধে পুলিশের পক্ষ থেকে তাকে গতকাল রাতে গ্রেপ্তার করা হয়েছে বিধাননগর গোয়েন্দা শাখা, অন্যদিকে বাগুইআটি থানা পুলিশের পক্ষ থেকে আজকে অভিযুক্তকে আদালতে পেশ করার পরে হেফাজতে নিয়ে তাকে কিন্তু জিজ্ঞাসা করতে জানতে চায় যে এই প্রতারণা চক্র কত মানুষের সঙ্গে তিনি করেছেন এবং এর সঙ্গে কার কার যোগসূত্র রয়েছে। ধন্যবাদ অনুপ। যিনি প্রতারিত হয়েছেন, যার কাছ থেকে টাকা নেওয়া হয়েছে অথচ তিনি চাকরি পাননি, তিনি কি বলছেন শুনুন। কি অভিযোগ তার? বিরোধ শাখার বিরুদ্ধে অভিযোগটা যেটা করেছি যে ও ফার্স্ট একটা আমাদের কাজ টেন্ডার করে দেবে বলে একটা টাকা নিয়েছিল, রাস্তার কাজ ছিল আর স্কুলের রিমডিফিকেশন ছিল, টেন্ডার দেবে বলে সরকারি টেন্ডার। সেই টাকাটা দীর্ঘদিন ফেরত না দেওয়ার জন্য গল্প তৈরি করলো। প্রপার্টি কেনা আছে, ওইটার দাম 2.5 কোটি টাকা, এগ্রিমেন্ট সাইন হবে আর চাবিটা হ্যান্ড ওভার দেবে। সেই দিন রাত্রি থেকে ওর ফোনটা সুইচ অফ হয়ে গেল আর ব্লক করে দিল। যতবার ঢোকার চেষ্টা করেছে সিকিউরিটি গার্ড ঢুকতে দেয়নি। তারপরে একদিন বলে পাঠালো যে বেশি বাড়াবাড়ি করলে। কত টাকা দিয়েছিলেন? 147, 1,47,00,000, তাই তো? 5 কোটি টাকা টেন্ডার দে, এই টাকাটা লাগবে। ওর এরকম কেস হয়তো অনেক আছে। এখন যেটা খোঁজ খবর করে পাচ্ছি, একটা মানুষ 5টা-6টা সিকিউরিটি গার্ড নিয়ে ঘুরলে তো কি হতে পারে, তার রিপারকেশন তো ভালোই হওয়া দরকার। ওদিকে আবার মালদা সুকুমার মণ্ডল কোটি কোটি টাকা তুলেছে বাজার থেকে। কেন? ফরেস্ট ডিপার্টমেন্টে নাকি চাকরি দিয়ে দেবেন বলে। তো কে এই সুকুমার মণ্ডল, কিভাবে জালে জড়াতো সবাইকে? অনুপ রয়েছে আমার সঙ্গে। অনুপ, বন দপ্তর ডিপার্টমেন্টে চাকরি দিয়ে গ্রুপ ডিতে চাকরি পেয়ে দেওয়ার নাম করে কিন্তু কোটি টাকার প্রতারণার অভিযোগ হয়েছিল এবং মালদার বাসিন্দা সুকুমার মণ্ডল তার বিরুদ্ধে কিন্তু অভিযোগ করেছিল। বন দপ্তরের এই দপ্তর নজর একেবারে সামনে আছে, কারণ হচ্ছে এক ব্যক্তিকে কিন্তু দেখা গেছিল 20/9/2024 সালে এক ব্যক্তি প্রথমে কিন্তু উত্তর থানায় অভিযোগ দায়ের করে। সেক্ষেত্রে লক্ষ্য করা যায় যে একটি জয়নিং লেটার দিয়েছে বন দপ্তর এবং সেই চিঠি নিয়ে যখন বন দপ্তরের দপ্তরে যায় সেই সময় কিন্তু জানতে পারে চিঠিটি আসলে ভুয়ো চিঠি। এরপরেই বন দপ্তরের পক্ষ থেকে সেই ব্যক্তির মাধ্যমে যোগাযোগ করা হয় এবং তার মাধ্যমে
প্রথমেই কিন্তু একেবারে বিধাননগর উত্তর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। সেই অভিযোগের পরবর্তীতে পুলিশের পক্ষ থেকে গতকাল নারায়ণপুর এলাকা থেকে এই সুকুমার মণ্ডল তাকে যেমন গ্রেপ্তার করা হয়েছে, আজকে তাকে আদালতে পেশ করার পরে হেফাজতে নেওয়া হয়েছে। কারণ এর বিরুদ্ধে যে অভিযোগ উঠছে, এক্ষেত্রে কিন্তু কোটি কোটি টাকা এরকম চাকরি দেওয়ার নাম করে বন দপ্তরে ভুয়ো লেটার ছাপিয়ে একাধিক ব্যক্তির সঙ্গে প্রতারণা ঘটনা ঘটেছে। সেই কারণেই তাকে আদালতে পেশ করার পরে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে বিধাননগর উত্তর থানার। ধন্যবাদ। ডিভিসি ছাড়া জলে রাজ্যের বিভিন্ন জেলায় প্লাবন পরিস্থিতি, সেই পরিস্থিতি কিভাবে সামাল দেওয়া যায়, কিভাবে প্রশাসন কাজ করবে, তার জন্য নবান্নে বৈঠক। এই বৈঠক মুখ্য সচিবের বৈঠক, মুখ্য সচিব ভিসি করবেন সবার সঙ্গে। প্রত্যেক জেলায় প্রশাসন কিভাবে কাজ করবে, জেলা শাসকরা কিভাবে কাজ করবেন, তার ভার্চুয়াল বৈঠকে তা নিয়ে আলোচনা হবে, পর্যালোচনা হবে এবং নির্দেশ দেবেন তিনি। আমার সঙ্গে সোমরাজ রয়েছে। সোমরাজ, বৈঠক কি ইতিমধ্যে শুরু হয়ে গেছে, কিভাবে বৈঠক হচ্ছে? দেখো, ইতিমধ্যেই বৈঠক শুরু হয়েছে। রাজ্যের মুখ্য সচিব মনোজ পান বিভিন্ন জেলা শাসকদের নিয়ে ভার্চুয়াল বৈঠক শুরু করেছেন বলে নবান্ন সূত্রে জানা যাচ্ছে। ডিভিসির জলাধারগুলি থেকে জল ছাড়ার দরুন রাজ্যের একাধিক জেলা ইতিমধ্যে বন্যার মতো পরিস্থিতি তৈরি হয়েছে। সেই বিষয় নিয়েই পর্যালোচনা বৈঠক ডেকেছেন মুখ্য সচিব মনোজ পান। একাধিক দপ্তরের সচিবরাও সেই বৈঠকে ইতিমধ্যে যোগ দিয়েছেন। নবান্নে ভার্চুয়ালি জেলা শাসকরা রয়েছেন। যেটা সূত্র মারফত জানা যাচ্ছে যে ইতিমধ্যেই পশ্চিম মেদিনীপুরের একাধিক অংশ জলমগ্ন হয়ে পড়েছে। বাঁকুড়া, পূর্ব বর্ধমানের বেশ কিছু এলাকা জলমগ্ন হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। ঝাড়গ্রামের একাধিক এলাকা ইতিমধ্যেই জলমগ্ন হয়ে পড়েছে। তাই এই পরিস্থিতিতে কিভাবে গোটা বিষয়টিকে মোকাবিলা করা হবে, ত্রাণ সামগ্রী থেকে শুরু করে বিভিন্ন ব্যবস্থা কিভাবে নেওয়া হবে তা নিয়ে আলোচনা করতেই এই বৈঠক ডেকেছেন মুখ্য সচিব মনোজ পান। ইতিমধ্যেই সেই বৈঠক নবান্নে শুরু হয়েছে বলে সূত্র মারফত জানা যাচ্ছে। ধন্যবাদ।